আসসালামু আলাইকুম। আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন। দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। দর্শক, মন খারাপ নিশ্চয়ই খবর পেয়েছেন অনেকেই ইতিমধ্যে যারা নিয়মিত খবর দেখেন। আমাদের মেজর সিনহা হত্যাকাণ্ডের অন্যতম একজন প্রধান আসামি, যার নাম হচ্ছে ওসি প্রদীপ কুমার দাস, তিনি আজকে কারাগারে চলে গেছেন। না, তার কারাগারে চলে যাওয়া নিয়ে মন খারাপ নাই। মনটা খারাপ হচ্ছে যে 15 দিন তাকে 4 দফায়, গতকালকেও কিন্তু অন্যদের রিমান্ড শেষ হয়ে গেলেও আপনার বিচারক তামান্না ফারার আদালতে র্যাবের পক্ষ থেকে আরও একদিন ওসি প্রদীপ দাসের জন্য তারা রিমান্ড আবেদন করে। কারণ তার কাছ থেকে আসলে আমাদের এসপি খায়রুল ইসলাম স্যারের নেতৃত্বে যে টিম কাজ করে যাচ্ছে, যেই তথ্যটার জন্য আসলে বেসিক্যালি এত লম্বা সময় অপেক্ষা করা হচ্ছে, একের পর এক রিমান্ড। ওসি প্রদীপ এরকম বহুজনের ধারাবাহিক রিমান্ড নিছে, সে টের পাইছে, মজা পাইছে। তো গতকালকেও লাস্ট শেষ চেষ্টা করা হয়েছিল তার কাছ থেকে তথ্য বের করার জন্য বা তার মুখ খোলানোর জন্য। কিন্তু আজকে গণমাধ্যমগুলোতে যেই খবরটা আসছে যে রিমান্ডে গত 15 দিনেও ওসি প্রদীপ মুখ খোলেনি। এখন দুই ধরনের মানুষ আছে। এক ধরনের মানুষ আছে ধরেন ভয় পায়, যে ভয় পায় তারে ভয় দেখানো যায়। আর বেশি ভয় পায় কারা? যারা আইন জানে না, আমার আপনার মতন সাধারণ মানুষ। আমাদেরকে রিমান্ডে নিলে আমরা ভয়ে আসলে ভাই হাগুমুতু কইরা দেই। আর দ্বিতীয় হচ্ছে যে, যেমন ওই যে নারায়ণগঞ্জের সম্ভবত এলাকাটার নাম একটু ভুল হইতে পারে, ওই যে এক মেয়ে প্রেমিক নিয়ে ভাইগা গেছে, বাট সেই মামলায় 3 যুবককে যখন পুলিশ রিমান্ডে নিছে, সেখানে তারা সেই মেয়েকে হত্যা করছে, ধর্ষণ করছে, 164 ধারায় তারা এই স্টেটমেন্ট পর্যন্ত দিয়ে দিছে। তার মানে রিমান্ডে তারা প্রচণ্ড ভয় পাইছে। যদিও পরবর্তী সময় ওই এসআই দুজন আছে সম্ভবত, না একজন, তাকে বরখাস্ত করা হয়েছে। আমরা ধন্যবাদ জানাই পুলিশ প্রশাসনকে, কারণ এরা পুলিশের বদনাম করে। তো যাই হোক, মানে ওই রিমান্ডটা হচ্ছে এক ধরনের। এখন যে আইন জানে, ওসি প্রদীপ যেহেতু নিজেই একজন ওসি মানুষ, সেই কিন্তু রিমান্ডে নিলে কোন কোন সিস্টেমে একজন অপরাধীকে টর্চার করা হইতে পারে বা কোন কোন কত ডিগ্রি, হ্যাঁ, মানে রিমান্ড তারে দেওয়া হইতে পারে, এগুলো সে সব জানে। আর সে এটা শতভাগ নিশ্চিত ছিল যে তাকে রিমান্ড রুমে কোনো মাইরা ফেলা হবে না। আমরা যারা সাধারণ মানুষ আছি, ভয় পাই যে রিমান্ড রুমে হয়তো মাইরা ফেলতে পারে, মানে নানান ধরনের আতঙ্ক কাজ করে। বাট যে আসলে সব কিছু জানে, তারা কিন্তু ভয় দেখানোটা কষ্টকর। তো র্যাবের এই তদন্ত কমিটি গত 15 দিন যাবৎ অক্লান্ত পরিশ্রম করার পরেও অন্য সবাই যারা আছে, এপিবিএন এর 3 সদস্য, তারপর হচ্ছে মামলার যেই এজাহারের যে 3 সাক্ষী, বা ধরেন লিয়াকত, নন্দদুলাল, সবাই মুখ খুললেও ওসি প্রদীপ কিন্তু তার জায়গাতে সে অনড় অবস্থান ছিল। কারণ সে জানতো রিমান্ডে তারা মাইরা ফেলা হবে না। যার কারণে হয়তো সে ভাবছে যে কনি টনি যায় খাইলাম, খাইয়া খুইয়া যদি কোনো রকমে বের হইতে পারি তাইলে তো শেষ। আর অপরদিকে যখন আপনার চট্টগ্রাম থেকে তার জামিন করানোর জন্য, তার রিমান্ড করার জন্য আপনার 7 জনের এক বিশেষজ্ঞ টিম, হুম, মানে উকিলদের বিশেষজ্ঞ টিম কক্সবাজার নেমে চলে আসছে। পারিবারিক আত্মীয়তার কারণে তারা আসে নাই, টাকার জন্যই আসছে, এটা শতভাগ নিশ্চিত। কারণ ভাই কিছু কিছু ক্ষেত্রে আছে যে হ্যাঁ, আইন যেই অপরাধী যত বড়ই হোক তার জন্য উকিল লাগে, এটা নাগরিক অধিকার, ঠিক আছে। এখন ধরেন আমি যদি একটা বড় উকিল হই, আমার ভাতিজা যত বড় সন্ত্রাসী হোক, কোথাও না কোথাও ভাইয়া কানবো, মায়ে কানবো, ভাইয়ের বউয়ে কানবো, আমি ফালাই দিয়া পারবো না। এখন যদি অন্য একটা ঘটনার অন্য ধর্মের এক মানুষের জন্য আমি যে দাঁড়াই, বুঝতে হবে এটা টাকার জন্য। তো যেই কারণে হোক, তারা যে উদ্দেশ্য আসছে তারা কিন্তু সফল হয়েছে। তারা এসেই প্রথম দিন বলছিল যে এই রিমান্ড ক্যান্সেল করার জন্য। আর এই যে 15 দিনের বেশি রিমান্ড দেওয়ার সিস্টেম নাই আইনে, সেটাকে কিন্তু তাদের এই টিমটা আইসা বিচারক তামান্না ফারার আদালতে প্রথম দিন তারা রিট পিটিশন করেছিলেন যে তাকে আর রিমান্ড দেওয়ার সুযোগ নেই, কারাগারে পাঠিয়ে দিতে। এখন কারাগারে কিন্তু আর তথ্য নেওয়ার কোনো বিষয় নাই। আপনি বুঝতে হবে যে জিজ্ঞাসাবাদ, তথ্য আদায়, সেটা কিন্তু রিমান্ড রুমে হয়। এখন যখন তাকে কারাগারে পাঠাই দেওয়া হয়েছে, এখন হচ্ছে মামলার নথিপত্র ঘাটাঘাটি করা হবে। তারপরে সরকারি যে তদন্ত সংস্থা আছে তাদের রিপোর্ট, তারপর র্যাবের যেই কি তথ্য পাইছে বা ম্যাজিস্ট্রেটের কাছে কি তারা জবানবন্দি দিছে, সব কিছু মিলাইয়া এটা রেজাল্টটা ফাইন্ড আউট হবে। এখন ওসি প্রদীপ দাস একটা পয়েন্টে কিন্তু এখানে বের হওয়ার সুযোগটা হচ্ছে যে ওসি প্রদীপ দাস কিন্তু নিজে গুলি চালায়নি, পেছন থেকে হুকুম দিয়েছে কিনা এটারও কিন্তু কনফার্মেশনটা কোনো সাক্ষী বা যারা অপরাধী আছে, ইন্সপেক্টর লিয়াকত, সে কিন্তু এই কথা বলে নাই যে প্রদীপ স্যার আমারে বলছে মাইরা ফেলো, বুঝাইতে পারি নাই। সো এখানে কিন্তু সব দিক থেকে ওসি প্রদীপ দাস একটা বের হওয়ার খুব সুন্দর একটা চান্স আমি দেখতেছি, যে ফাঁক ফোকরগুলা হচ্ছে। কিন্তু মেজর সিনহা হত্যাকাণ্ড ইনভেস্টিগেশনে র্যাব, বাট বাকি তার যে বিশাল অপরাধ সেক্টর, আমরা বাংলাদেশ পুলিশের পরিবারের সদস্য হওয়ায় আমরা চাইবো যে পুলিশদের যারা গার্ডিয়ান আছেন তারা ওসি প্রদীপ দাসের বিরুদ্ধে একটা আলাদা তদন্ত কমিটি করেন। কারণ তার বিরুদ্ধে এত পরিমাণ আপনার অভিযোগ আছে, যেগুলা প্রত্যক্ষদর্শী, পরোক্ষদর্শী, আই উইটনেস থেকে সবাই এখন বলছে।
এখন এরপরে যদি এই লোকটার কোনো শাস্তি না হয়, হয়তো মেজর সিনহা হত্যাকাণ্ড থেকে সে বের হয়ে যাইতে পারে, আমি এটা মনে করি। গেল, এখন তার বিরুদ্ধে ভাই আইন তো চলে প্রমাণে, আমার আপনার কথাই চলবে না, যেটা বি প্র্যাকটিক্যাল, বের হয়ে যাক। কিন্তু বাকি তার যে কৃত অপরাধগুলো আছে সেগুলো সম্পর্কে নিশ্চয়ই আমাদের পুলিশ বাহিনী নজর দিবে, যে তার বিরুদ্ধে কী ধরনের ইনভেস্টিগেশন করা যায়। এতগুলা অভিযোগ, সেগুলো তো একবারে ফালাই দেওয়ার মতো না। তো এই হচ্ছে মেইন বিষয় আর কি। আর ওসি প্রদীপ দাসের সর্বশেষ এক ধাপে জিজ্ঞাসাবাদ বাকি আছে, সেটা হচ্ছে আপনার আমাদের যে রাষ্ট্রীয় তদন্ত সংস্থা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে যেটা করা হয়েছে, মিজানুল ইসলাম সম্ভবত ওনার নাম, যিনি এই কমিটির প্রধান, গতকালকে তিনি বলেছিলেন যে তারা সম্পূর্ণ জিনিস শেষ করে আসছে, আর 2-3 দিনের সময় দরকার। এর মধ্যে একটা রিজন হচ্ছে ওসি প্রদীপ দাসের বক্তব্য নেওয়া। তো তারা বক্তব্য নিলে আপনি মনে করেন যে কেস একবারে ক্লোজ। আর জাস্ট হচ্ছে আমরা একটা রেজাল্টের অপেক্ষায় থাকবো। তবে এ পর্যন্ত টোটাল কেস সামারি আমি আপনাদের বলছি, যে যেটা সামনে আসছে। তো টোটাল যে প্রাপ্ত তথ্য উপাত্ত, সেখান থেকে এ পর্যন্ত যতটুকু প্রমাণিত হয়েছে, বা আমাদের প্রত্যেক আসামি যারা মেইন অপরাধের আসামি মেজর সিনহার বোনের করা মামলায়, রাস্তা এখন এটাই হয়েছে যে মেজর সিনহাকে ডাকাত মনে করেই আপনার ইন্সপেক্টর লিয়াকত গুলি করেছিলেন। আর যেহেতু পুলিশের সেলফ ডিফেন্সে গুলি করার অধিকার আছে, বা ধরেন এটা পুলিশ করতে পারে, সেই ক্ষেত্রে তারা করেছেন। এটা আসলে মেইন বিষয়টা হচ্ছে এটা। এখন যদি এই সিস্টেমে এটা প্রমাণিত হয়, তাহলে হয়তো খুব বেশি শাস্তি এখানে কারো হবে না। এটা হচ্ছে একটা বিষয়। তবে আমরা অনেক সময় অনেক ক্লু ধরি। আমার এই ধারাবাহিক ভিডিওর জন্য অনেক শুভাকাঙ্ক্ষীরা, বন্ধু স্বজন, আত্মীয় স্বজন, নামে বেনামে কেউ হয়তো হুমকি দেন, কেউ হয়তো আমাকে পজিটিভ মেসেজ করেন, কেউ আমাকে নিয়ে শঙ্কিত হন। কিন্তু ভাই বিশ্বাস করেন, আমি তো এখানে কোনো মিথ্যা কথা বলি নাই, আমি এখানে কোনো অপপ্রচার চালাইনি আমাদের পুলিশ বাহিনী সম্পর্কে। আমার পরিবারে পুলিশ আছে, সেই কারণে সাধারণ পুলিশদের দিকে কথা চিন্তা করে আমি এই ধরনের যারা আছে যে পুলিশের বদনাম করে, তাদের বিপক্ষে আমার অবস্থান। তারা পুলিশ না। আমি শতভাগ বিশ্বাস করি সাধারণ পুলিশরা, এই ধরনের যারা পুলিশ আছে, লিয়াকত, ওসি প্রদীপ দাস, তাদের বিরুদ্ধে তারা অন্তর থেকে ঘৃণা পোষণ করে। আর সেই ঘৃণাটা হয়তো তারা ভয়ে বলে না, চাকরি করে, সরকারি চাকরি। কিন্তু আমরা ফ্রি স্পেস আছি, আমরা মানুষকে সম্মান দিয়ে কথা বলি, কিন্তু ওসি প্রদীপ দাসদের সাথে আমাদের আসলে সম্মান দেওয়ার সুযোগ নাই। এতগুলা যখন তার ঘটনাগুলো দেখি, মানুষের মুখে তার নির্মম অত্যাচারের বর্ণনা শুনে হৃদয় কাঁপে। আর বাংলাদেশ নামক স্বাধীন দেশের মধ্যে বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল, বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা, মানুষের নিরাপত্তা, সেই জিনিসগুলো যখন প্রতিনিয়ত আইন শৃঙ্খলা বাহিনীর 2-4 জন ওসি প্রদীপ দাসদের দ্বারা ভুলণ্ঠিত হয়, তখন খুব খারাপ লাগে, খুবই খারাপ লাগে। সেই কারণে হয়তো আমরা যৌক্তিক প্রতিবাদ করি। তো আমার ধারণা আগামী 2 থেকে 3 দিনের ভিতরেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদন, র্যাবের প্রতিবেদন সবকিছু সামনে চলে আসবে, আর শাস্তির বিষয়টা হয়তো ফাইনালে ডিসাইড করা হবে। বাট আবারও বলি যে যদি ওসি প্রদীপ দাস মুক্তি পায়, তাহলে টেকনাফের মধ্যে যে মানুষগুলো আই উইটনেস ছিল, তাদের নিরাপত্তার দায়িত্ব এই রাষ্ট্রের নিতে হবে। আর যদি আই উইটনেসদের মধ্যে একটা মানুষের কোনো ক্ষতি হয়, সেদিন বাংলাদেশ নামক দেশটার উপরে নিজের ঘৃণা জন্মাবে, যে কেন এই দেশের ভিতরে আসলে মানে সত্য কথা কইলেই এই অবস্থা। সেটা দেখার দায়িত্ব প্রশাসনের, যারা দেশ এবং রাষ্ট্রের সেবায় নিয়োজিত আছেন, যারা দেশ পরিচালনা করছেন। আমরা আশা করি একটা সুষ্ঠু তদন্ত হবে, একটা সুন্দর শাস্তি হবে। সেই অপেক্ষায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।